ওকে, লেটস আনপ্যাক দিস। কল্পনা করুন তো, একটা ২ টনের লোহার খাঁচা ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে হাইওয়ে দিয়ে একদম প্রবল বেগে ছুটছে। বাপরে, ৮০ কিলোমিটার স্পিড কিন্তু ফিজিক্সের চোখে একটা মারাত্মক ব্যাপার। একদম তাই। কিন্তু মজার ব্যাপার হলো, ওই ২ টনের খাঁচার ভেতরে যে মানুষটা বসে আছে, তার মাথায় তখন হয়তো চলছে রাতের ডিনারে আজ কি রান্না হবে। রাইট? অথবা হয়তো কাল সকালের মিটিংয়ে বসকে ঠিক জবাব দেবে, সেটা নিয়ে ভাবছে। এক্স্যাক্টলি। মানে ফিজিক্সের চোখে এটা একটা ভয়ঙ্কর প্রাণঘাতী পরিস্থিতি। সামান্য একটু ১৯-২০ হলেই সব শেষ। কিন্তু আমাদের ব্রেনের কাছে, আমাদের ব্রেনের কাছে এটা শুধুই আর একটা মঙ্গলবার সকালের বোরিং রুটিন। হ্যাঁ, এই যে চরম বিপদের সাথে আমাদের প্রতিদিনের এই নিষ্পৃহ সহ অবস্থান, আজকে আমাদের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই অদ্ভুত মনস্তত্ত্বটা নিয়েই একটা বিস্তারিত আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে যাচ্ছে আজকে। তা তো বটেই। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল সৈয়দ আব্দুল হাকিমের লেখা হার ঘর সে এক সৈনিক বইটির শুধুমাত্র ২য় অধ্যায়। চ্যাপ্টারটার নাম হল দ্য পিপল উই ফরগেট আর দেয়ার। অর্থাৎ যেসব মানুষদের কথা আমরা রাস্তায় ভুলে যাই। রাইট। আমাদের আজকের মূল উদ্দেশ্য বা মিশন হল প্রতিদিনের এই যান্ত্রিক যাতায়াতের পেছনে লুকিয়ে থাকা অদৃশ্য গল্পগুলোকে সামনে আনা। মানে কিভাবে একটা সাধারণ রাস্তা মানুষের আবেগ বা দায়িত্বের সাথে জড়িয়ে থাকে সেটা বোঝা। হুম, এই পুরো বিষয়টার মধ্যে হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ রাস্তার চরম নির্লিপ্ততা। রাস্তা কিন্তু কোনো মানুষ চেনে না। রাস্তা কোনো আবেগও বোঝে না আসলে। একদম। সে চেনে শুধু গতি, ভর আর ফিজিক্সের নিয়ম। কিন্তু ওই চলমান ধাতব বাক্সগুলোর ভেতরে যে মানুষগুলো বসে আছে, তারা প্রত্যেকেই কারো না কারোর পুরো একটা পৃথিবী। আর আমরা যখন স্টিয়ারিং ধরি তখন আমরা শুধু আমাদের শরীরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিই না। না, আমরা আমাদের গোটা জীবন, আমাদের প্রতিদিনের সংগ্রাম, প্রিয়জনদের প্রত্যাশা সবকিছুকে আক্ষরিক অর্থেই আমাদের সাথে নিয়ে চলি। অথচ রাস্তার ওই যান্ত্রিক পরিবেশে আমরা এই মানুষগুলোকে খুব সহজেই ভুলে যাই, তাই না? হ্যাঁ, খুব সহজেই ইগনোর করি। ঠিক এই জায়গাটাতেই কিন্তু মানুষের সাইকোলজি একটা অদ্ভুত খেলা খেলে। খেয়াল করে দেখবেন, আমরা যখন ড্রাইভ করি, অন্য মানুষগুলোকে আমরা মানুষ হিসেবেই দেখি না। রাইট, জাস্ট এক একটা অবজেক্ট হিসেবে দেখি। মানে আমি যদি আমার নিজের কথাই বলি, কালকেই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো চারপাশের গাড়িগুলোকে আমি শুধু একটা লাল সেডান বা নীল বাইক হিসেবে দেখছি। তার ভেতরে যে একটা জলজ্জান্ত মানুষ বসে আছে, সেটা যেন মাথাতেই আসছে না। এক্স্যাক্টলি। মানে যার একটা পরিবার আছে, সেটা ব্রেন প্রসেস করে না। আমরা কেন রাস্তায় অন্যদের এই অদৃশ্য জীবনের কথা ভুলে যাই? সাইকোলজির ভাষায় এই ব্যাপারটাকে অনেকটা উইন্ডশিল্ড ইন্ডিউসড অ্যানোনিমিটি বলা যেতে পারে। ওই কাঁচের আড়ালে লুকিয়ে থাকার ফলে তৈরি হওয়া দূরত্ব আর কি। ও আচ্ছা, মানে গাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দিলে? হ্যাঁ, দরজা লক করে দিলে আমাদের ব্রেন চারপাশের জগৎটাকে একটা স্ক্রিন হিসেবে দেখতে শুরু করে। অন্য গাড়ি বা পথচারীরা তখন আমাদের কাছে শুধুই বাধা। যাদের এড়িয়ে আমাদের জাস্ট গন্তব্যে পৌঁছতে হবে। রাইট, এটাকে কগনিটিভ ওভারলোড কমানোর মেকানিজমও বলা যায়। ইফ উই কানেক্ট দিস টু দি বিগার পিকচার, রাস্তায় প্রতি সেকেন্ডে এত বেশি ইনফরমেশন প্রসেস করতে হয় যে ব্রেন সবার ইমোশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবতে বসলে তো ড্রাইভ করাই অসম্ভব হয়ে যাবে। একদম। কিন্তু মুশকিল হলো, আমাদের ব্রেইনের এই ফিল্টার করার মেকানিজমটা আমাদেরকে অন্যের প্রতি চরম উদাসীন করে তোলে। আর এই উদাসীনতাটাই তো আসলে মূল সমস্যা। মানে একটু তলিয়ে দেখলে দৃশ্যপটটা পুরোপুরি পাল্টে যায়। ধরুন ভোরের আলো ফোটার আগেই রাস্তায় নেমে পড়া একজন অটোরিকশা চালকের কথা ভাবুন। হ্যাঁ, বাইরে থেকে দেখলে তিনি শুধুই একজন চালক, রাইট। যিনি হয়তো একটু বেশি ভাড়া চাইছেন বা তাড়াহুড়ো করে আগে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু একটু ভাবুন তো, হয়তো তার মাথায় তখন ঘুরছে গত সপ্তাহে ভীষণ অসুস্থ হওয়া তার সন্তানের কথা, অথবা আগামী সপ্তাহে কিভাবে বাড়ি ভাড়া জোগাড় করবেন সেই তীব্র দুশ্চিন্তা। এক্স্যাক্টলি। তিনি কিন্তু শুধু কিছু টাকা উপার্জনের জন্য রাস্তায় নেই, তিনি রাস্তায় আছেন একটা পুরো পরিবারকে বাঁচিয়ে রাখার মরিয়া তাগিদে। এবং ঠিক একই রাস্তায় হয়তো তার পাশ দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছে আর একজন তরুণী, যার মাথায় হয়তো ২ ঘন্টা পরের ফাইনাল পরীক্ষার টেনশন চলছে। রাইট? আর সে হয়তো তার পরিবারের প্রথম প্রজন্মের সদস্য, যে কিনা বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি নিতে যাচ্ছে। তার মা ঠিক সেই মুহূর্তে হয়তো দরজায় দাঁড়িয়ে নীরবে তার মেয়ের জন্য প্রার্থনা করছেন। বাপরে,
এই যে দুটো সম্পূর্ণ আলাদা গল্প, এরা কিন্তু একই রাস্তায় একই সময়ে পাশাপাশি চলছে। ব্যাপারটা অনেকটা মাল্টিপ্লেয়ার ভিডিও গেমের মতো লাগে আমার কাছে। মাল্টিপ্লেয়ার গেম মানে কিভাবে? মানে রাস্তায় আমরা অন্যদের শুধু ক্যারেক্টার বা গাড়ি হিসেবে দেখি, কিন্তু বাস্তবে প্রত্যেকের পেছনে একটা পুরো হোম বেস বা ওয়াইফাই রাউটার আছে আর কি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যেটার সাথে তারা ইমোশনালি কানেক্টেড। কিন্তু ট্র্যাজেডিটা হলো, যখন একটা দ্রুতগামী ট্রাক খুব কাছ ঘেঁষে তাদের ওভারটেক করে চলে যায়, সেই ট্রাক চালক কিন্তু এই তরুণীর গল্প বা অটোরিকশা চালকের এই জীবনযুদ্ধের কিছুই জানেন না। তার কাছে ওই তরুণী শুধুই রাস্তার আরেকটা অবজেক্ট। একদম। সবাই একটা অদৃশ্য বোঝা নিয়ে ঘুরছে, অথচ আমরা কেবল তাদের গতিটাই দেখতে পাই। আর মানুষকে অবজেক্ট ভাবলেই রাস্তায় আসল বিপদের শুরু হয়। কারণ যখন অন্যকে মানুষ হিসেবে ভাবতে পারেন না, তখন অবচেতনভাবেই অন্যের জীবনের ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না। রাইট। আর এই ঝুঁকি নেওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে, বইতে থাকা একজন সিঙ্গল মদারের জীবনের গল্পটা শুনলে ভেতরটা একেবারে নাড়িয়ে দেয়। ওই গৃহকর্মীর গল্পটা, তাই না? হ্যাঁ, তিনি মানুষের বাড়িতে কাজ করতেন, ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত অন্যের ঘর মুছতেন। বহু কষ্টে জমানো টাকা দিয়ে তিনি তার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চেয়েছিলেন। তার পুরো জীবনের কেন্দ্রবিন্দুই ছিল এই ছেলেটা। কিন্তু সেই ছেলে একদিন কি করল? খুব অল্প দূরত্বের জন্য তার এক বন্ধুর বাইক ধার করে বের হলো। হ্যাঁ, এবং মাথায় কোনো হেলমেট ছিল না। হয়তো ভেবেছিল রাস্তা তো চেনা, মোড়ের মাথা পর্যন্তই তো যাব, কি আর হবে। কিন্তু সে আর কোনোদিন ফিরে আসেনি। ওই কি আর হবে ভাবনাটাই তার জীবনের শেষ ভাবনা হয়ে দাঁড়ালো। আর ওই মায়ের সেই বুকফাটা প্রশ্নটা, হোয়াট ডু আই ডু নাও, হু ডু আই কুক ফর নাও? উফ, আমি এখন কি করব, কার জন্য রান্না করব? একটা মায়ের ৯ মাসের অবর্ণনীয় কষ্ট আর সারা জীবনের ত্যাগের বিপরীতে মাত্র ২ মিনিট সময় নিয়ে একটা হেলমেট না পরার সিদ্ধান্ত। এই ২ মিনিটের অসতর্কতা কিভাবে একটা দীর্ঘ জীবনের সব আত্মত্যাগকে ধূলিসাৎ করে দেয়, ভাবলে শিওরে উঠতে হয়। হিয়ার ইজ ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। আমি যদি তর্কের খাতিরে বলি, আমরা তো জানি হেলমেট না পরাটা বিপদের। তারপরও ব্রেন কেন এ ছোট ঝুঁকিগুলোকে জাস্টিফাই করে? খুব চমৎকার একটা প্রশ্ন। এর পেছনে মূলত দুটো সাইকোলজিক্যাল কারণ কাজ করে। একটা হলো অপটিমিজম বায়াস, আর অন্যটা হলো হ্যাবিচুয়েশন বা অভ্যস্ততা। অপটিমিজম বায়াসটা মানে ওই যে দুর্ঘটনা অন্যদের হবে, আমার হবে না, এরকম কিছু। এক্স্যাক্টলি। এটা ব্রেনের একটা আত্মরক্ষার মেকানিজম। আমরা ভাবি, পেপারে তো অন্যদের খবর ছাপা হয়, আমার সাথে সব হবে না। আর হ্যাবিচুয়েশন আরও ভয়ঙ্কর। হ্যাবিচুয়েশন মানে যখন আমরা একটা ভুল বারবার করি আর কিছু হয় না। হ্যাঁ, সৌভাগ্যক্রমে কোনো বিপদ না হলে ব্রেন সেই কাজটাকে নিরাপদ বলে ধরে নেয়। ব্যাপারটা অনেকটা আমাদের প্রতিদিনের পাসওয়ার্ড টাইপ করার মতো, তাই না? মানে ধরুন আমরা এতবার ভুল পাসওয়ার্ড দিয়েও হয়তো পার পেয়ে যাই যে একদিন পুরো সিস্টেম হ্যাক হয়ে যাওয়ার রিস্কটাকে আর পাত্তাই দিই না। একদম সঠিক তুলনা। আমরা ভাবি, রোজ তো এই রাস্তা দিয়ে হেলমেট ছাড়া যাচ্ছি, কিছুই তো হচ্ছে না, এই শর্টকাটটাই তো কাল হয়ে দাঁড়ায়। ব্রেন সবসময় রুটিন আর শর্টকাট পছন্দ করে, কারণ সে কম এনার্জি খরচ করতে চায়। কিন্তু রাস্তার ফিজিক্স তো মানুষের এই অভ্যস্ততা বোঝে না। ফিজিক্স তো শুধু মোমেন্টাম আর ইম্প্যাক্ট বোঝে। রাইট। একটা দুর্ঘটনা ঘটার জন্য ওই 1000 বার পার পেয়ে যাওয়াটা ম্যাটার করে না। ম্যাটার করা শুধুই একটা সেকেন্ডের ভুল হিসাব। আর আরেকটা খুব ভুল ধারণা আছে, মানে আমরা অনেকেই ভাবি যে আমাদের সামাজিক অবস্থান বা ব্যাংক ব্যালেন্স হয়তো আমাদের বাঁচিয়ে দেবে। কিন্তু রাস্তায় আমাদের পরিচিতি কোনো কাজেই আসে না। ওই যে বইটিতে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, যিনি সড়ক দুর্ঘটনায় তার সন্তানকে হারিয়েছেন। মানে রাস্তা কোনো ভিআইপি চেনে না। ৮০ কিলোমিটার বেগে চলা গাড়ির ইম্প্যাক্ট সবার জন্যই সমান। দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এতক্ষণ তো আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে কথা বললাম, কিন্তু এর একটা ভিন্ন এবং আরও ভয়ের দিক আছে। পেছনের সিটে কারা বসে থাকে সেটা। হ্যাঁ, আমাদের নীরব যাত্রীরা, আমাদের বাচ্চারা, শিশুরা কিভাবে রাস্তার নিয়ম শেখে জানেন? তারা তো ট্রাফিক রুল বুক পড়ে শেখে না। একদম না। তারা শেখে পিছনের সিটে বসে বড়দের অবজার্ভ করে। আমার নিজেরই একটা ঘটনা বলি। সেদিন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি। সিগন্যাল হলুদ থেকে লাল হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি একটু স্পিড বাড়িয়ে পার হয়ে গেলাম। আচ্ছা, তারপর? পেছন থেকে আমার ছেলে হঠাৎ বলে উঠল, গুড জব, আমরা রেড লাইটকে হারিয়ে দিয়েছি। উফ, কথাটা শুনে আমার রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। বাপরে, খুব ভয়ঙ্কর কিন্তু বাস্তব একটা উদাহরণ। মানে বাচ্চারা তো আসলে লুকানো সিসিটিভি ক্যামেরার মতো। আমরা মুখে কি বলছি তারা শোনে না, আমরা কি করছি সেটাই রেকর্ড করে নেয়। সাইকোলজিতে এটাকে বলে অবজারভেশনাল লার্নিং।
আপনি যদি সিট বেল্ট না বাঁধেন বা ড্রাইভ করার সময় ফোনে কথা বলেন, বাচ্চাদের কাছে এটা কোনো আইন ভাঙা হিসাবে ধরা পড়ে না, তারা ভাবে এটাই স্বাভাবিক নিয়ম। রাইট, আমরা অবচেতনভাবেই আগামী প্রজন্মের হাতে একটা বিপজ্জনক ভবিষ্যৎ তুলে দিচ্ছি। সো হোয়াট ডাজ দিস অল মিন? মানে সবসময় তো পুলিশ বা জরিমানার ভয় দেখিয়ে স্বভাব পরিবর্তন করা যায় না। এখানেই বইয়ের ওই অসামান্য লাইনটা ভীষণ প্রাসঙ্গিক। যখন বাচ্চা তার বাবাকে বলে, পাপা ড্রাইভ করার সময় হেলমেট পরবে আর সিট বেল্ট বাঁধবে, আমরা তোমার জন্য অপেক্ষা করব। উফ, কি শক্তিশালী একটা লাইন! আইন প্রয়োগ করে কাউকে সাময়িকভাবে সতর্ক করা যায়, কিন্তু পরিবারের প্রতি ভালোবাসা থেকে যে সতর্কতা আসে সেটাই সবচেয়ে দীর্ঘস্থায়ী। সত্যি, তখন আর ট্রাফিক আইনের দরকার পড়ে না। আমরা যদি প্রিয়জনের কাছে নিরাপদে ফিরে যাওয়ার জন্য সিটবেল্ট বাঁধি, তাহলে আমরা জীবনের নিয়ম মানছি। একদম নিখুঁত বলেছেন। এই পুরো আলোচনার নির্যাসটা খুব সরল। বইয়ের সেই অমোঘ সত্যটি, দ্য রোড অনলি রিমেম্বার্স ইয়োর স্পিড, ইয়োর হোম রিমেম্বার্স ইয়োর রিটার্ন। রাস্তা শুধু আপনার গতি মনে রাখে, কিন্তু আপনার বাড়ি আপনার ফিরে আসাটাকে মনে রাখে। আপনার গাড়ি কত বেগে চলছিল তাতে রাস্তার কিছু যায় আসে না, কিন্তু আপনার ঘরে ফেরার উপর একটা পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে। অসাধারণ! মানে রাস্তায় আমরা যা করি তা শুধু আমাদের জীবনের উপর প্রভাব ফেলে না, আমাদের জন্য অপেক্ষায় থাকা মানুষগুলোর গল্পও বদলে দিতে পারে। একদম। ডিপ ডাইভ শেষ করার আগে আমি একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। ভাবুন তো, আজকে যখন কেউ বাড়ির দরজা খুলে বাইরে যায়, তখন তার ফেলে যাওয়া চায়ের কাপ বা দরজার পাশে রাখা জুতো জোড়া, এগুলো যেন একটা নীরব অপেক্ষার প্রতীক। রাইট। কাল সকালে রাস্তায় বের হওয়ার সময় এই নীরব প্রতীক্ষার কথা ভেবে কি আমরা আমাদের কোনো একটা ছোট্ট বদভ্যাস পাল্টাতে পারি না? হতে পারে সেটা জাস্ট সিটবেল্টটা বাঁধার অভ্যাস। বা তারা থাকলেও হেলমেটটা মাথায় তুলে নেওয়া। হ্যাঁ, ওই নীরব প্রতীক্ষাগুলো, ওই না বলা ভালোবাসাগুলো তো অন্তত এটুকু সতর্কতা আমাদের কাছে দাবি করতেই পারে।